ঘুরে আছি। মানে কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ রেখেছিল, এখন এই সরকার পাচ্ছে না। রাখছে না। আচ্ছা এখানে কোথায় থাকতেন? দমদম। দমদমে থাকতেন। আচ্ছা আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে না? আমাদের বাড়ি কোথায় রয়েছে? খুলনাতে। খুলনাতে। অনুপ্রবেশকারীর মুক্ত হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হচ্ছে। এবং এই ভিডিও সামনে আসতেই আপনারা বুঝতে পারলেন যে আগের সরকারের নীতি কি ছিল আর এই সরকারের নীতি কি রয়েছে। পরিষ্কার অনুপ্রবেশকারী বললেন যে আগের সরকার আমাদেরকে থাকতে দিলেও, মানে মমতা ব্যানার্জি কতটা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার মনে ঘর করে নিয়েছিলেন একবার ভাবুন। যে এনারা নিজের মুখে বলছেন যে আগের সরকার আমাদেরকে থাকতে দিয়েছিল এবং এই সরকার আমাদেরকে থাকতে দিচ্ছে না, তাই আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে পার্থক্য বোঝা যায়। সরকার যেমন হবে সেরকমভাবে পুরো রাজ্যটা চলবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনুপ্রবেশকারীদেরকে জোর করে তাড়াতে হচ্ছে না, তাড়াবে তো বটেই, তারা নিজে থেকে চলে যাবার জন্য রেডি, কারণ সরকার তাদেরকে আর রাখবে না। আর যে মমতা ব্যানার্জির ফেভারে বাংলাদেশ থেকে ভিডিও আসে, তারই কথা এখানে বললেন যে আগের সরকার থাকতে দিয়েছিল। তো এমনি এমনি তো দিদির প্রতি প্রেম আসেনি, তার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু এইবার বড় সড়ো ধাক্কা মমতা ব্যানার্জির, বিরাট বড় ধাক্কা লেগেছে মমতা ব্যানার্জির। কারণ সুপ্রিম কোর্টে আজকে চূড়ান্ত রায়দান হয়েছে বিহারের যে এসআইআর মামলাটি হয়েছিল এবং তার সাথে মমতা ব্যানার্জি সহ আরো সবাই নেতারা একত্রিত হয়ে যে এসআইআর কতটা অবৈধ এবং এসআইআর যে কমিশন করাতে পারে না, কমিশনের এত এখতিয়ার নেই, এই বলে যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি, তো আন্দোলন করেছিলেন, বলেছিলেন যে ইমিডিয়েটলি এসআইআরটা বন্ধ করা হোক, কারণ পশ্চিমবঙ্গে এসআইআর এর যে টাইমিংটা সেটা সঠিক নয় এবং এসআইআর নিজের মধ্যেই অবৈধ। তো এই মামলার আজকে চূড়ান্ত রায়দান হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে কমিশনকে সম্পূর্ণ, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সমর্থন করেছে সুপ্রিম কোর্ট এবং জানিয়ে দিয়েছে যে পুরো দেশ জুড়ে এসআইআর চলছে আর চলতেই থাকবে, কারণ এসআইআর অবৈধ নয়। ভাই ওনারাও জানেন যে কোন নেতা ঠিক বলছেন, কোন নেতা ফুটেজ নিতে সুপ্রিম কোর্টে আসছেন, আর কোন নেতা ভালো কাজ করছেন, কোন নেতা দেশের স্বার্থে ভাবছেন, কি ব্যাপার। টিভি তো ওনারাও দেখেন। দেখুন, জাজ পড়ে, প্রথম তো হচ্ছেন ওনারা মানুষ আর এদেশের নাগরিক, তো জানেন যে এসআইআরটা কত প্রয়োজন ছিল। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি সহ বিপুল মানুভাই পঞ্চলির বিচারপতির বেঞ্চে এই মামলাটি ওঠে এবং সেখান থেকে চূড়ান্ত রায়দান করা হয় যে এসআইআর ডেফিনেটলি বৈধ এবং গোটা দেশ জুড়ে চলছে, চলতেই থাকবে। নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন করা হয়েছে সুপ্রিম কোর্টের দিক থেকে, যা বড় সড়ো ধাক্কা দিয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, আরো যারা যারা যে সমস্ত নেতা এসআইআর এর বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে। এখানে চারটে মেন কোয়েশ্চেন উঠে এসেছিল, আপনাদের জানার স্বার্থে আমি জানিয়ে দিই। প্রথম হচ্ছে, নির্বাচন কমিশন কি এসআইআর করানোর ক্ষমতা রাখে? নির্বাচন কমিশন কি এই ক্ষমতা রাখে? দ্বিতীয় হচ্ছে যে এসআইআর এর উদ্দেশ্য কি বৈধ, মানে এসআইআর এর উদ্দেশ্যটা কি বৈধ এবং কি যুক্তিসঙ্গত? তৃতীয়, এসআইআর কি জনপ্রতিনিধিত্ব আইন ও নিয়মাবলী মেনে চলে? চতুর্থ হচ্ছে যে সংবিধান আর আইন দ্বারা ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি তথ্য ও নথি চাওয়ার ক্ষমতা রাখে? মানে যে আপনাদের কাছ থেকে নথি চাওয়া হয়েছিল এসআইআর এর ক্ষেত্রে, তো সেই ক্ষমতা কি নির্বাচন কমিশন রাখে? এটা ছিল মেন চারটে কোয়েশ্চেন, যার উপর দাঁড়িয়ে এই পুরো শুনানিটা চলেছে, যেটার উপর ভিত্তি করে আজকের চূড়ান্ত রায় এসেছে। রায়তে কি বলা হচ্ছে? রায়তে বলা হয়েছে নির্বাচন কমিশন এসআইআর করার ক্ষমতা রাখে। নির্বাচন কমিশন এসআইআর করানোর ক্ষমতা রাখে, কারণ এই এসআইআর ডেফিনেটলি বেআইনি নয়। কেন বেআইনি নয় সেটাও এক্সপ্লেন করা হয়েছে যে আইন নিজেই কমিশনকে এতটা ক্ষমতা দিয়েছে যে নির্বাচন কমিশন যে কোনো সময় বিশেষ পুনর্বিবেচনা এবং তার ক্ষমতা রয়েছে যে কিভাবে সেই আইনটাকে প্রয়োগ করে পুনর্বিবেচনা করবেন ভোটার লিস্টের। এইবার সেটা কোন প্রসেসের মাধ্যমে করবেন, সেটা এসআইআর এর মাধ্যমে করবেন না অন্য কোনো প্রসেসের মাধ্যমে করবেন, সেটারও স্বাধীনতা সংবিধান নির্বাচন কমিশনকে দেয়। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র ভোট গ্রহণের ওপর নির্ভর করে না, এটা কিন্তু ভোটার লিস্টের ওপর নির্ভর করে, যে সেই ভোটার লিস্ট কতটা নিখুঁত আর কতটা স্পষ্ট। এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচন করিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এসআইআরটা কতটা প্রয়োজন ছিল এবং অবৈধদের নাম ভোটার লিস্ট থেকে বের করে একটা সুষ্ঠু নিখুঁত ভোটার লিস্ট দেওয়া কতটা দরকার, যার মাধ্যমে সাধারণ এবং ভারতীয়দের মৌলিক অধিকার রক্ষাও করেছেন নির্বাচন কমিশন। সুতরাং এসআইআর বেআইনি নয় এবং নির্বাচন কমিশনের এই কাজকে সুপ্রিম কোর্ট পূর্ণ সমর্থন করেছেন। তার পাশাপাশি এটাও জানিয়েছেন যে নাগরিকের নাম, যে ব্যক্তির নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, প্রথম তো এটা যে ভোটার লিস্টে যদি কোনো ব্যক্তির নাম থাকে, তার মানে সুপ্রিম কোর্ট এটা কখনোই বলেনি যে তার নাগরিকত্বকে নিয়ে আর প্রশ্ন করা যাবে না। ভোটার লিস্টের নাম থাকা মানেই সে ভারতীয় নাগরিক হয়ে গেল তা নয়, এমন কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি, এটা জানিয়ে দিয়েছেন। এবং এটাও বলেছেন যদি কোনো ব্যক্তির নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে বিদেশি নাগরিক ঘোষিত করতে পারবেন না, কিন্তু ভোটার লিস্টের মানে সঠিক করার সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। তারপর সেই ব্যক্তি বিভিন্ন হিয়ারিং এর মাধ্যমে, তার বাক স্বাধীনতা রয়েছে, তার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয় রয়েছে, তারা তারপর প্রমাণ করতে পারে এবং সে বিদেশি নাগরিক কি নাগরিক নয় তার জন্য আলাদা ডিপার্টমেন্টই রয়েছে সেটা প্রমাণ করার।
নির্বাচন কমিশন যে এসআইআরটি করিয়েছেন সেটা একদম সঠিক এবং যুক্তিসঙ্গত বলেছে সুপ্রিম কোর্ট, এবং এটাই হচ্ছে চূড়ান্ত রায়, যে রায়টা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশন এবং এসআইআর এর ফেভারে এসেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হঠাৎ করে সামনে চলে এলেন এবং তিনি বলতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন যে অবৈধ, মানে তার মন কেঁদে উঠলো যে এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে রাজ্য সরকার কিভাবে এইভাবে তাড়িয়ে দিতে পারে। তিনি তো কম্পেয়ার পর্যন্ত করে ফেললেন যে দালাই লামা, ভাবুন দালাই লামার সাথে কম্পেয়ার করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কাদের, অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের। বলছেন যে দালাই লামা সহ যারা ভারতে রয়েছে তারা তো স্থায়ীভাবে বসবাস করছে, তাহলে এনাদের প্রতি এত অমানবিক কেন, এনাদেরকে কেন এইভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা বলছেন না যে তাড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ জানেন যে মানুষ কি চায়, তাই জন্য তিনি একটু ঘুরিয়ে বলছেন যে মানবিকভাবে তাড়ানো হোক, মানবিকতার দিকটা ভেবে তাড়ানো হোক, মানে কিভাবে তাড়ানো হোক, তাদেরকে বাড়িতে রেখে জামাই আদর করে বলা হোক যে বাবা তোমরা থেকেছো খেয়েছো অনেক হয়েছে, এবার তোমরা বাংলাদেশে যাও। মানে আমাদের বর্তমান সরকারকে এরকম কিছু করা উচিত ছিল? ডেফিনেটলি নয়, কারণ অবৈধ অনুপ্রবেশকারীর প্রতি বর্তমান সরকার জিরো টলারেন্স। যে হোল্ডিং সেন্টার করা হয়েছে সেই হোল্ডিং সেন্টারেরও ডেডলাইন রয়েছে যে 30 দিনের বেশি থাকা যাবে না, তাতে যদি সিএতে অ্যাপ্লাই হয়তো হবে, আর না হলে ডিপোর্টই হবে, সেই বিষয়ে কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র আমাদের বর্তমান সরকার যে এই বিষয় নিয়ে কনসার্ন তা নয়, স্বরাষ্ট্র দপ্তরের দিক থেকেও কতটা এই বর্ডার রিলেটেড বা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কতটা কনসার্ন সেই বিষয়ে আমি কালকে আপনাদেরকে জানিয়েছি। আজ আমি আরো বড় খবর আপনাদেরকে দিয়ে যে অমিত শাহ আসতে চলেছেন ভিজিটে, যেখানে এতদিন পর্যন্ত ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গের আগের যে সরকার ছিল সেই সরকার কেন্দ্র সরকারের সাথে সঠিকভাবে খাপ খাইয়ে চলছিল না। সরকার পরিবর্তন ঘটেছে, ত্রিপুরা, আসাম তো আগেই কন্ট্রোল এসেছে, এবার পশ্চিমবঙ্গতেও বিজেপি সরকার আসাতে বর্ডারে যে পরিকল্পনা চলছে, অর্থাৎ একটা প্রকল্প চলছে, সেটা হচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প। সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এবার রাজ্য সরকারেরও সম্পূর্ণ সমর্থন রয়েছে কেন্দ্র সরকারকে। সম্ভবত 15 জুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিজিট করতে চলেছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, রাজস্থান, গুজরাটও যাবেন, কারণ ওখানে পাকিস্তান ভারতের বর্ডারের ফেন্সিংয়ের কাজ চলছে। তার পাশাপাশি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গতেও আসার কথা রয়েছে, যেখানে স্মার্ট বর্ডার প্রকল্প কতটা অগ্রগতি হয়েছে এই কাজ সেটাই দেখতে আসছেন। অর্থাৎ এই যে অনুপ্রবেশকারীরা, মানে এই যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, তারা পার্মানেন্টলি বাংলাদেশে যাচ্ছেন, তারা যাতে কোনোভাবে আর এদেশে না আসতে পারেন তার জন্যই হচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প, যেটাকে বলা হচ্ছে যে আধুনিক যে সমস্ত আমাদের এআই বলুন, টেকনোলজি বলুন, এগুলোকে কাজে লাগিয়ে আধুনিকভাবে নজরদারি রাখারই বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে থাকবে ড্রোন, থাকবে সেন্সর, থাকবে রাডার এবং আধুনিক নজরদারি করা হবে। ওটাকেই বলা হচ্ছে স্মার্ট বর্ডার প্রকল্প। অর্থাৎ বর্ডার সিল মানে সেটা বর্ডার সিলই হবে, সেখানে কোনো রকম ফুটো বা ফাঁক থাকবে না যার মাধ্যমে আবারও অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা কড়া তা তো আপনারা জানেন, যে নদীতে বলছেন নাকি ফেন্সিং করা যাবে না, সেই নদীতে কুমির পর্যন্ত ছাড়ার কথা বলেছেন। অর্থাৎ প্রাকৃতিকভাবে কি করে বর্ডার সিল করতে হয় সেই বুদ্ধিটাও রয়েছে। তার মানে প্রাকৃতিক প্লাস আমরা যদি টেকনোলজিকে এক জায়গায় করে বর্ডার ফেন্সিং করি, তো ডেফিনেটলি স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়িত হলে একটি মাছি পর্যন্ত বাংলাদেশ থেকে আমাদের ভারতে গলতে পারবে না, তারই পরিকল্পনা নিয়েছেন। এটা নিজের মধ্যেই একটা বিরাট বড় ব্যাপার। আর তারই মধ্যে এসআইআর এর এত বড় সিদ্ধান্ত যে এসআইআর সঠিক ছিল, অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু বিরাট বড় জয় নির্বাচন কমিশন সহ স্বরাষ্ট্রমন্ত্রীরও, কারণ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভারতের প্রবলেম ছিল এবং সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিও দেখতে পাচ্ছেন। আমাদের রাজ্যের সব থেকে বড় আপডেট কি, এখন যেদিকে আপনাদের প্রত্যেকের নজর রয়েছে সেটা হচ্ছে মন্ত্রিসভা। এইবার মন্ত্রিসভাও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, কারণ শুভেন্দু অধিকারী এইবার ভেবে নিয়েছেন যে এমন এমন মানুষকে মন্ত্রী করতে হবে, সেটা ডেফিনেটলি সম্পূর্ণটা কলকাতা কেন্দ্রিক হবে না। রাজ্যের উন্নয়ন করতে গেলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চারিদিকেই আমাদেরকে দেখতে হবে। যে যে জেলাতে একচেটিয়া বিজেপিকে সব থেকে ভালোভাবে জায়গা করে দিয়েছে সেই জেলার দিকে আরো বেশি করে নজর দেওয়া হবে। তাপস রায়, নিশীথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারী, এনাদের রাজ্য ও কেন্দ্রের মন্ত্রিত্ব হওয়ার অলরেডি একটা অভিজ্ঞতা রয়েছে, এনারা তো থাকবেনই। তার পাশাপাশি প্রশাসনিক মহলে যারা রয়েছেন বা যারা কাজ করেছেন তাদের যেহেতু ভালো অভিজ্ঞতা রয়েছে, তো ওইরকম টাইপের মানুষেরও মন্ত্রিসভায় থাকার বেশি চান্সেস রয়েছে। মন্ত্রিসভাকে আরো বেশিটা সঠিক এবং বলতে পারেন যে ঠিকভাবে যাতে কাজ করে, দুর্নীতি যাতে না হয়, তার জন্য বাম আমলেরও বেশ কিছু সিস্টেমটাকে বলতে পারেন যে আবার ওই বিজেপি সরকার অ্যাডপ্ট করতে চায়, যেটা মমতা ব্যানার্জির সরকার পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। আমি যদি পার্টিকুলারলি শিক্ষা দপ্তর বলে থাকি, তো বাম আমলে শিক্ষা দপ্তরের দুটি ভাগ ছিল, একটা ছিল বিদ্যালয়ের শিক্ষা আর একটা ছিল উচ্চস্তরীয় শিক্ষা, দুই ভাগ ছিল। তৃণমূল কংগ্রেস আসাতে, অর্থাৎ দুই ভাগ, দুই দপ্তর, দুই পূর্ণমন্ত্রী শিক্ষা বিভাগে। তৃণমূল কংগ্রেস আসাতে ওই দুটি দপ্তরকে এক জায়গায় করে
পার্থ চট্টোপাধ্যায় উনি বসেছিলেন এবং ওটাকে শিক্ষা দপ্তর করে দিয়েছিলেন, অর্থাৎ একটি দপ্তর একটি পূর্ণমন্ত্রী করেছিলেন। তো সেই জায়গায় শিক্ষাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে এবং শিক্ষা ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয়, কারণ সমস্ত কিছু কিন্তু স্টার্টিং শিক্ষাই হচ্ছে জড়, সেখান থেকে যদি আপনারা সঠিক শিক্ষা পান তাহলে গাছ অটোমেটিক্যালি খুব সুন্দর হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও শিক্ষাকে দুটি দপ্তরে ভাগ করা হবে, দুটি পূর্ণমন্ত্রী করা হবে, অর্থাৎ এর মাধ্যমে আপনারা বুঝলেন যে সিস্টেমটাকে ঠিক করার জন্য, সিস্টেমটাকে সঠিক পরিচালনা করার জন্য যতটা দূর পর্যন্ত সিদ্ধান্ত নেবার ততটা দূর পর্যন্ত ভেবে বর্তমান সরকার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। হতেই পারে সিপিএম এর সাথে বিজেপির একদম মেলেই না, মানে কোথায় লেফট মাইন্ডেড কোথায় রাইটিস্ট মাইন্ডেড, তো পুরো মাইন্ডসেটটাই আলাদা, কিন্তু তারপরেও সিপিএম এর যেটা ভালো ছিল সেটা ভালো ছিল। যে সিস্টেমের মাধ্যমে সরকার চলেছে সেই সিস্টেমের মাধ্যমে যদি আরো উন্নতি করা যায় তাহলে কেন না সেই সিস্টেমকে অ্যাডপ্ট করা যাক। এই গুণটা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে ছিল না। শত্রু মানে শত্রু, তার কোনো জিনিসই ভালো হতে পারে না, এই নীতিতে মমতা ব্যানার্জি চলতেন। কিন্তু বর্তমান সরকারের যেটা ভিশন রয়েছে সেটা অত্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে যে যারা মন্ত্রী হবার যোগ্য আর যেভাবে দপ্তরকে ভাগ করলে সেই দপ্তরটা আরো বেশি উন্নয়ন হবে, উন্নতি হবে, সেদিকে বর্তমান সরকার কিন্তু ফোকাস করছেন। আরেকটি বড় খবর আমি আপনাদেরকে দিয়ে দিই, চমকে দেওয়ার মতো খবর দিই। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 4 সাংসদ এবং ভয়ঙ্কর রয়েছে অহংকার, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বপ্নতেও ভাবেননি যে তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে। তো সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সরকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবার আগেই কালীঘাটের ওসি অপমান করেছিলেন। অপমান বলবো না, অপমান বলাটা ভুল হবে, তিনি নিজের ডিগনিটি বিসর্জন দেননি। যে ওসি, যার নাম হচ্ছে গৌতম দাস, অর্থাৎ ফিরহাদ হাকিমের বাড়িতে যখন কেন্দ্রীয় বাহিনী যায়, যে ভোটের টাইমে আপনি কিন্তু কোনো রকমভাবে কিচ্ছু উল্টাপাল্টা করার চেষ্টা করবেন, একটা ওয়ার্নিং দেওয়ার জন্য বিভিন্ন, ফিরহাদ হাকিম বলে নয়, বিভিন্ন দাপুটের নেতার বাড়িতে কিন্তু এরকমভাবে কেন্দ্রীয় বাহিনী গেছে, একবার করে ভিজিট করেছে। তো ওই ভিজিটের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালীঘাটের ওসিকে এসেছিলেন চমকাতে। তো সেখানে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে ওনাকে দেখে হয়তো থতমত খেয়ে কালীঘাটের ওসি দাঁড়িয়ে গিয়ে হয়তো স্যালিউট ঠুকবেন, কারণ এতদিন পর্যন্ত দেখে এসেছেন যে ওরকমই হয়, আমি যাচ্ছি 4 সাংসদ এবং দাপুটে উকিল বলে কথা, যাবো আর আমাকে 4টে স্যালিউট ঠুকবে। কিন্তু ওরকম না করে কালীঘাটের ওসি গৌতম দাস বসেই ছিলেন চেয়ারে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে জিজ্ঞেস করছেন কি করতে এসেছেন, হ্যাঁ মানে কেন এসেছেন থানায়, কি কাজ আছে আপনার। তো এটাতে ভীষণ অপমানিত বোধ করে হাইকোর্টে গিয়ে কান্নাকাটি করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে আমাকে অপমান করেছে কালীঘাটের ওসি গৌতম দাস, আমাকে অমুক তমুক। তারপর গৌতম দাস একটি ফটো দিয়েছিলেন বন্দুক হাতে নিয়ে, যে ফটোটির পর নির্বাচন কমিশন ওনাকে সাসপেন্ড করে। সেই গৌতম দাসকে বর্তমান সরকার নবান্নের একটি ভালো পদে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন এবং ওনাকে একটি ভালো পদ দেওয়া হবে, নবান্নে আনারই পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তো বর্তমান সরকার প্রশাসনিক মহলে কেমন কেমন আধিকারিককে তুলছেন, কেমন কেমন আধিকারিককে পদ দিচ্ছেন, মানে তাদের কতটা ডিগনিটি রয়েছে, মান সম্মান রয়েছে, গ্র্যাভিটি রয়েছে, তার উপর বেশ করেই কিন্তু পদ দেওয়া হচ্ছে। তো গৌতম দাসের মতো মানে পুলিশ আধিকারিক যদি নবান্নে আসেন এবং ভালো পদ পান, তাহলে খুব স্বাভাবিক এটা বোঝা যাচ্ছে যে তুমি যতই বড় দাপুটে নেতা হও না কেন, তুমি যতই বড় নেতা হও না কেন, আইন শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। এবং আইনের মধ্যে থেকে সরকার পরিবর্তনের আগেই যে আধিকারিক কাজ করেছেন, তিনি কিন্তু জানতেন না যে ভবিষ্যতে কি হতে পারে, তারপরেও যিনি কাজ করেছেন, তার মানে ওনার মেন্টালিটি এবং কাজ করার জুনুন কতটা রয়েছে এটা থেকে বোঝা যায়। এবং আমাদের বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে উনি বেছে বেছে যোগ্য আধিকারিকদেরকেই তাদের যোগ্য সম্মানটি দিচ্ছেন। তো এটা দেখে ভালো লাগছে। আর আমরা একটা আশা দেখতে পাচ্ছি যে রাজ্যটা সঠিক হাতে এতদিন পর্যন্ত তো মনে হচ্ছে গেছে, এবং আগামী দিনের কাজের মাধ্যমে আমরা আরও জানতে পারবো যে সরকারটি কেমন চলছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।